ধন্যবাদ। নমস্কার সবাইকেই, শুভ সন্ধ্যা। আধুনিক বেতার চর্চা আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। স্যার অলরেডি আমার সম্পর্কে বলে দিয়েছেন, তো নতুন করে আমি আর নিজের ইন্ট্রোডাকশন এখানে দিচ্ছি না। তো আজকের আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনা টপিকটাও স্যার বলেছেন। তো দেখুন, টপিক বা সিলেবাস বা প্যাটার্ন সম্পর্কে আলোচনা করার পূর্বে কিছু জিনিস আমিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই, যেটা স্যারও বললেন যে অনেকেই এখনো ফর্ম ফিল আপ থেকে আপনারা পিছিয়ে রয়েছেন এই ভয়ে যে অন্য স্টেটে কি করে যাব বা কিভাবে আমরা সেটেল হব। বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে অনেকটাই বেশি একটা চিন্তার বিষয় হয়ে যায়। যারা ফিমেল ক্যান্ডিডেট থাকেন তারা হয়তো মনে করেন যে ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটে যে সেখানে সেটেল হওয়া বা একটা জব কন্টিনিউ করে যাওয়া অনেকটাই হয়তো প্রবলেমেটিক হয়ে ওঠে। কিন্তু এই সমস্ত নেগেটিভ কথাবার্তাগুলো একদম নিজের মনের মধ্যে আনবেন না। আমি ওয়েস্ট বেঙ্গলের সিনারিওর কথা এখন তুলে ধরছি না, সেটা একটা পলিটিক্যালি একটা ডিবেট চলে যাবে। কিন্তু যদি আমরা দেখি ঝাড়খণ্ড, বিহার টেটে যে কিছুদিন আগে হয়েছে বা হতে চলেছে বিহার টেটটা, তারপরে কিন্তু আমাদের ঝাড়খণ্ড টেট কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মেবি ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর। যদি আমরা এরিয়া ওয়াইজ তুলনা করে থাকি তাহলে কিন্তু বিহারের থেকে ঝাড়খণ্ডটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেকটাই নিকট হয়। সুতরাং সেক্ষেত্রে যদি আপনারা এই মাইন্ডসেটটা পজিটিভ রাখেন যে হ্যাঁ আমাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই ঝাড়খণ্ডে করার, তো সেই পজিটিভ মাইন্ড নিয়েই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারেন প্রত্যেকে। কারণ ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই আগামী দিনেও ভালো পরীক্ষা হতে চলেছে এবং আমরা প্রত্যেকে সেই আশা রেখেছি। কিন্তু ততদিন পর্যন্ত যেই সুযোগগুলো আপনাদের কাছে আসছে সেই সুযোগগুলো কিন্তু হাতছাড়া একদমই করবেন না। তো এইটুকুই বলবো, এবং এর পরেই আমরা আমাদের সিলেবাস এবং প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। সুতরাং যারা ফর্ম ফিল আপ করছেন না, আবারও বলছি, স্যারও আপনাদের বললেন যে আপনারা কিন্তু তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে দেবেন। কারণ শেষের দিকে সার্ভারে বা নেটওয়ার্কের অনেক ইস্যু চলে আসে, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে হাতে সময় থাকে না এবং আমাদের মধ্যে একটা রিগ্রেট ফিল হয় যে যদি আমি ফর্ম ফিল আপটা আগে থেকেই করতাম। এখনো পর্যন্ত হাতে সময় রয়েছে, প্রত্যেকে মেল এবং ফিমেল উভয়েই বোধ করবেন। ফিমেলরা কখনোই এটা ভেবে পিছিয়ে আসবেন না যে অন্য স্টেটে হচ্ছে সেখানে কিভাবে আমি যে সেটেল হব। কেরিয়ারের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো একদমই আমাদের ভাবা উচিত নয়। তো একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে, একটা নতুন উদ্যোগ নিয়ে চলুন আমরা আজকের ক্লাসটা সবাই একত্রিতভাবে শুরু করি। তো স্যার যেটা বললেন, আজকের আমাদের ক্লাসটা কিন্তু হবে ইংলিশ বিষয়ের ওপরে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, তার আগে আমি একটু বলে নিই, am I clearly audible to all of you? আমার কথা শোনা যাচ্ছে প্রত্যেকের? ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য সঞ্জয়। শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলুন আজকের আমরা সিলেবাসটা একটু দেখে নিই। আমি জানি হয়তো আপনারা প্রত্যেকেই এই সিলেবাস সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল, কারণ জবে থেকে নোটিফিকেশন বেরিয়েছে আমরা প্রত্যেকেই সেটা নিয়ে দেখছি বা আলোচনা বা চর্চার মধ্যে রয়েছি। কিন্তু যে কোনো পরীক্ষা সেটা আমাদের ছোট্টবেলা থেকে হয়ে হোক বা আমরা যখন গ্রাজুয়েশন করেছি বা আমরা যখন আমাদের মাস্টার ডিগ্রিও এক্সাম দিয়েছি, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে যায়। তো সেই সিলেবাসটাকে কিন্তু আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে যে এই সিলেবাসে কি বলা হয়েছে। তো তার বেসিসেই কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করব। স্ক্রিনটি প্রত্যেকে দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে সবাইকে? ওকে, চলুন। হ্যাঁ ম্যাডাম, পাচ্ছি। ওকে, তো চলুন আমাদের আজকের এটা শুরু করছি। তো ঝাড়খণ্ড টেট এক্সাম যেটা 2024 যেটা আমাদের হতে চলেছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। অবভিয়াসলি আমাদের স্টেট কোথায় হবে? ঝাড়খণ্ড। এবং এটা কিন্তু অফলাইন পেপারই হবে, যেটা ওয়েমার বেসড পেপার হবে। সুতরাং সেখানে আমাদের ঝাড়খণ্ডে যে কিন্তু আমাদের অফলাইন বেসডে কিন্তু পরীক্ষাটা আমাদের প্রত্যেককে দিতে হবে। টোটাল এক্সাম পেপার কি রয়েছে এখানে আমরা প্রত্যেকেই জানি যে টেটটা দুটো পেপারে হতে চলেছে। একটা হচ্ছে পেপার 1 এবং সেকেন্ডটা হচ্ছে পেপার 2। তো পেপার 1 যেটা রয়েছে সেটা কিন্তু অনলি ফর দ্য প্রাইমারি টিচার ফর দ্য ক্লাস অফ 1 to 5, 1 থেকে 5 অবধি
ক্লাসের জন্য আমাদের হতে চলেছে টেটের পেপার 1 এবং ক্লাস 6 থেকে 8 অবধি ক্লাসের জন্য হতে চলেছে পেপার 2। এইভাবে কিন্তু দুটো পেপারকে ডিভাইড করা হয়েছে, পেপার 1 এবং পেপার 2। কিন্তু দুটো পেপারের ক্ষেত্রে কিন্তু সময়সীমা কিন্তু একই থাকছে, 2.5 ঘন্টা করে কিন্তু থাকছে। এবার যেটা প্রশ্ন আসে যে এই যে দুটো পরীক্ষা হবে, প্রথমটা যেটা রয়েছে পেপার 1 এবং পেপার 2, আমরা কিসের বেসিসে বা কতটা স্ট্যান্ডার্ডাইজড কোশ্চেন্স হবে, কোন লেভেল অবধি কোশ্চেন পেপারটা হতে পারে, আমাদের প্রিপারেশনসটা আমরা কি রকম লেভেল অবধি নেব। তো প্রথমেই বলে রাখি, ক্লাস 1 to 5 যেটা হচ্ছে বা যেটা হবে, সেই পেপারটাতে কিন্তু প্রশ্ন আমাদের থাকবে স্ট্যান্ডার্ড 12 অবধি। স্ট্যান্ডার্ড 12 এর কোশ্চেন্স এর উপর নির্ভর করে আমাদের পেপার 1 হবে এবং ক্লাস 6 থেকে 8 অবধি যেটা চলছে পেপার 2 হতে চলেছে, সেটার কিন্তু প্রশ্ন কিন্তু একটু হার্ড হবে পেপার 1 এর থেকে। তার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু হায়ার ক্লাস হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমরা টিজিটি পোস্ট বলে থাকি। কিন্তু এখন আমি কোনো রকম কোনো পোস্টের কথায় যাচ্ছি না, আমি শুধুমাত্র টেটের আলোচনাটাই করছি। ক্লাস 6 থেকে 8 অবধি যে পেপার 2টা হতে চলেছে, সেটার কোশ্চেন কিন্তু পেপার 1 এর থেকে কিছুটা টাফ থাকবে। টাফ ইন দ্য সেন্স তার কোয়ালিটি কিন্তু টাফ থাকবে, যেটা কিন্তু আমাদের 10+12 এর পরে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপরে ভিত্তি করে কিন্তু হবে। তাহলে আশা করছি এখানে বুঝতে পেরেছেন প্রত্যেকে যে পেপার 1 এর যে প্রশ্ন সেটা থাকবে আমাদের 10+2 অবধি যে কোয়ালিটি থাকে কোশ্চেন, আর পেপার 2 যেটা থাকবে সেটা কিন্তু আমাদের কিছুটা স্নাতক স্তরের কিন্তু আমাদের থাকবে। সেটা কিন্তু মাথায় নিয়েই কিন্তু আমাদের প্রস্তুতিটা কিন্তু নিতে হবে। এবং দুটো পেপারের ক্ষেত্রে টাইমিং কিন্তু সমান রয়েছে। এবার আমরা দেখে নেব যে ঝাড়খণ্ড টেটের প্যাটার্ন, সিলেবাস প্যাটার্ন যেটা রয়েছে, মানে আমাদের কি কি পড়তে হবে। পেপার 1 হবে আমরা জেনে গিয়েছি, পেপার 2 হবে আমরা জেনে গিয়েছি, কিন্তু এই দুটো পেপারের মধ্যে থাকবে কি কি সাবজেক্ট সেটা আমরা একবার কিন্তু দেখে নেব যে কোন কোন সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন আসবে এবং সেখান থেকে কতগুলো মার্কস থাকবে, সেগুলো কিন্তু আমরা দেখে নেব। তো প্রথমেই যদি আমি দেখি সিডিপি, যেটার ফুল ফর্ম কি হচ্ছে না চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, যেটা পেপার 1 এর প্রথম সাবজেক্ট, সেটা থেকে টোটাল কটা প্রশ্ন আসবে, 30টা প্রশ্ন আসবে এবং টোটাল মার্কস কত, তার 30টা। তাহলে আপনারা এখান থেকেই বুঝতে পারছেন যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 1 মার্ক করে কিন্তু ক্যারি করছে। তো এটা হয়ে গেল আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, যেখান থেকে 30টা প্রশ্ন আসবে এবং 30 নাম্বার আসবে। নেক্সট আমরা দেখে নেব ল্যাঙ্গুয়েজ 1। কোনো ডাউট রয়েছে? হ্যাঁ হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ বলছি হ্যাঁ, ম্যাডাম, এই যে সিডিপির যে কোশ্চিনটা আপনি বললেন তো 30টা থাকবে, এটা কি ইংলিশ এবং হিন্দি দুটো ভার্সনেই থাকবে না অনলি হিন্দিতে থাকবে? না, এটা আপনার দুটো ভার্সনেই থাকবে, হিন্দি ভার্সনেও আপনি পাবেন এবং বোথ ইংলিশেও আপনি পাবেন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে হ্যাঁ, সিডিপির যেটা ল্যাঙ্গুয়েজ থাকবে ওটা হিন্দি এবং ইংলিশ আপনি দুটো ভার্সনেই পেয়ে যাবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আমরা দেখে নেব যে ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1 থেকে কিন্তু আমাদের 30টা প্রশ্ন থাকবে এবং তার জন্য 30টা মার্কস থাকবে, 30 মার্ক থাকবে। কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 এ আপনারা দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু ইংলিশ হিন্দি কিন্তু দুটো থাকবে। তার মানে কি না, হিন্দি যে পেপারটা থাকবে সেটা কিন্তু 15 নাম্বার থাকবে এবং ইংলিশ যে পেপারটা থাকবে সেটা থেকেও কিন্তু 15 থাকবে। তাহলে 15+15 আমাদের টোটাল 30 কোশ্চেন্স থাকবে এবং সেখান থেকে আমাদের টোটাল 30 মার্কস থাকবে। এবার মার্কস যখন আসছে এই বিষয়ে আপনাদের একটা কথা বলে নিই, there will be no negative marking for the questions। কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ কিন্তু সাইন। আমরা এখনকার যে এক্সাম যে প্যাটার্ন চলছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে নেগেটিভ মার্কিং থাকে না, এরকম কিন্তু খুব কম এক্সামই হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, সুতরাং আপনারা কিন্তু নিজেদের প্রিপারেশনসটা সেই লেভেল অবধি করতে পারেন এবং কোথাও যদি কোনো কারণে যদি নেগেটিভ হয়েও যায় তার জন্য কিন্তু মার্কস কিন্তু ডিডাক্ট আপনাদের হবে না।
তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ওয়ানে কি না বোথ ইংলিশ রয়েছে এবং হিন্দি রয়েছে। এখানে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছি তারা কিন্তু আমরা এখানে ইংলিশ এবং হিন্দিটাকেই কিন্তু করব। শুধুমাত্র ইংলিশ বা হিন্দি কিন্তু হিন্দি আমরা এখানে নেব, উর্দু কিন্তু আমরা নেব না। এখানে যারা উর্দু টিচার রয়েছেন বা যারা উর্দুর জন্য অ্যাপ্লাই করবেন তাদের ল্যাঙ্গুয়েজ হবে উর্দু এবং ইংলিশ। এখানে কিন্তু তাদের হিন্দিটা কিন্তু তারা নেবেন না। তাদের জন্য উর্দু থাকবে 15 এবং ইংলিশ থাকবে 15। তাহলে টোটাল ল্যাঙ্গুয়েজ ওয়ান থেকে টোটাল 30 কোশ্চেন্স থাকছে, যেখান থেকে আমাদের 30 মার্কস রয়েছে। নেক্সট আমরা ল্যাঙ্গুয়েজ 2। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এখানে লেখা রয়েছে। তো কেউ কি কিছু জিজ্ঞেস করছেন, কোনো ডাউট? ওকে, নো ডাউট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 2 তে কি লেখা রয়েছে আমার? ল্যাঙ্গুয়েজ 2 তে আমার লেখা রয়েছে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। তার মানে কিন্তু এখানে কিন্তু আমার অপশন রয়েছে যে আমি আমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে কিন্তু চুজ করতে পারবো। আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে রয়েছি বা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছি, আমরা কিন্তু প্রত্যেকে এখানে কিন্তু আমাদের অপশনটা কিন্তু চুজ করে নেব রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি বলে। সেখান থেকে আপনারা 30 কোশ্চেন্স পাবেন, যেখান থেকে 30 মার্ক থাকবে। এবার এখানে বলি, এখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজও রয়েছে, যেমন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ রয়েছে বা ইংলিশ রয়েছে, কিন্তু আমরা যাব না। যেহেতু আমরা প্রত্যেকেই বেঙ্গল থেকে রয়েছি, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ 2 তে অবশ্যই প্রেফার করব রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি। নেক্সট আমাদের আসছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স থেকে কত না এখান থেকেও একই রকম ভাবে 30টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 1 করে, এবং তারা প্রত্যেকে টোটাল কত মার্ক থাকবে না টোটাল 30 মার্ক থাকবে। নেক্সট আমার আসছে ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেখান থেকে 30টা প্রশ্ন পাবো এবং 30 মার্কের পাবো। এই যে এতগুলো আমি পেপার 1-এ ডিসকাশন করলাম, যে আমার সিডিপিটা আমি এক্সেপ্ট সিডিপি, আমি সিডিপিটা বাদ দিয়ে বলছি, কারণ স্ট্যান্ডার্ড 10+2 বা যেটা আমরা উচ্চ মাধ্যমিক বলি, সেখানে কিন্তু আমরা সিডিপি পেপার পাবো না, যেটা আমরা বিএড এর সময় পড়াশোনা করি। বাকি যে সমস্ত ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্লাস 12 এর কিন্তু স্ট্যান্ডার্ড ওয়াইজ কোশ্চেন আসবে ফর অনলি পেপার 1। দ্যাট মিনস ফর শুধুমাত্র প্রাইমারি টিচার, যেটা হচ্ছে আপনার ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি। তাহলে এখানে যদি আমরা সাব টোটাল করি, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল প্রশ্ন কত না 150 নম্বরের প্রশ্ন আমরা পাচ্ছি, এবং তার জন্য মার্কস কত আমাদের না আমাদের 150 মার্ক রয়েছে। আশা করছি এই অংশটাতে কারো কোনো ডাউট নেই। যদি থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন। মল্লিকা দাস, কোনো ডাউট রয়েছে? আপনি হ্যান্ড রেজ করেছেন। যদি কারোর মনের মধ্যে কোনো ডাউট বা প্রশ্ন থাকে, নির্দ্বিধায় কিন্তু আমাকে সেটা জিজ্ঞাসা করতে পারেন। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি। আমাদের নেক্সট যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে আপার প্রাইমারি। যেটা আপার প্রাইমারির পেপারটা আমরা দেখে নেব, পেপার 2, যেখানে কি না আমার প্রশ্ন কত থাকবে বা তাদের মার্কস কত থাকবে আমরা দেখে নেব। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই খেয়াল করেছেন যে সাবজেক্ট গুলো কিন্তু ওভারঅল কিন্তু সবই সমান রয়েছে পেপার 1 এবং পেপার 2 তে। কিছু কিছু চেঞ্জেস রয়েছে, যেটা একদম লাস্টের দিকে, যেটা আমরা আলোচনা করব। তার আগে বলে নিই, সিডিপি তে এখানেও পেডাগজি থেকে আমাদের 30টা প্রশ্ন, যার মান রয়েছে 30। ল্যাঙ্গুয়েজে আমাদের কি রয়েছে না ল্যাঙ্গুয়েজে একই রকম ভাবে ইংলিশ থেকে আমরা 15 নম্বরের প্রশ্ন থাকবে, এবং হিন্দি থেকে আমাদের 15 নম্বরের প্রশ্ন থাকবে। টোটাল 30টা প্রশ্ন, এবং তার জন্য মান কত হচ্ছে, তার 30টা প্রশ্নের মান 30 মার্ক রয়েছে। নেক্সট, যারা উর্দুর জন্য অ্যাপ্লাই করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, তাদের জন্য তারা হিন্দির বদলে এখানে উর্দু নেবেন এবং ইংলিশ নেবেন 15 করে। সরি, ইংলিশ নেবেন 15 নয়, উর্দু সিলেক্ট করবেন যেটা থেকে 15 নাম্বার থাকবে, এবং ইংলিশ সিলেক্ট করবেন যেখান থেকে 15 নম্বরের প্রশ্ন থাকবে। টোটাল মিলিয়ে 30টা প্রশ্ন থাকবে। নেক্সট, ল্যাঙ্গুয়েজ 2, একই রকম ভাবে এখানেও আপনারা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, যেটা আমাদের অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হবে, যেখান থেকে 30টা প্রশ্ন এবং তার 30টা মার্ক থাকবে। নেক্সট, আমাদের ম্যাথস অ্যান্ড সায়েন্স, আর দেখুন নিচে আমি সোশ্যাল স্টাডিজ বলে আলাদা করেছি।
আলাদা করার একটা কারণ রয়েছে, ম্যাথস অ্যান্ড সায়েন্স যেহেতু পরীক্ষাটা 6 থেকে 8 অবধি হবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা কিন্তু এইখানে ম্যাথস অ্যান্ড সায়েন্সটা পাবেন, কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে সোশ্যাল স্টাডিজটা কিন্তু এখানে তারা পাবেন। তো দুটো মিলিয়ে কিন্তু এখানে কি রয়েছে, এখানে টোটাল 60টা প্রশ্ন এবং তার জন্য কিন্তু 60 মার্কস রয়েছে। তাহলে একই রকম ভাবে পেপার 2 ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল প্রশ্ন কটা রয়েছে, এখানে 150 টোটাল প্রশ্ন রয়েছে এবং তার জন্য 150 মার্কস রয়েছে। এক্ষেত্রে কিন্তু পেপার 2 ক্ষেত্রে কিন্তু এক্সামে যে প্রশ্নগুলো আসবে তার কোয়ালিটিটা কিন্তু পেপার 1 এর থেকে কিন্তু স্ট্যান্ডার্ডাইজড হবে। তার কারণ এটা ক্লাস 6 থেকে 8 অবধি আমরা ধরেই নিতে পারি আমাদের স্নাতক স্তরে আমরা যে লেভেলের পড়াশোনা করেছি সেই লেভেল থেকেই কিন্তু প্রশ্নপত্র আসবে, এটা কিন্তু আমরা ধরে নিয়েই কিন্তু আমাদের প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যাব। তাহলে এটা হলো আমাদের ওভারঅল পেপার 1 এবং পেপার 2 ডিসকাশন, যেখানে আমি আপনাদের আগেই বললাম যে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। এবার প্রশ্ন হলো যে যদি আমাকে কোয়ালিফাই করতে হয়, যদি পাসিং মার্ক যদি আমাকে তুলতে হয় তাহলে আমাকে কত নাম্বার পেতে হবে। দেখুন ওভারঅল কিন্তু আপনাকে 60 পেতে হবে। ওভারঅল বলতে কি, মানে আপনার সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, আপনার ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথস, ইভিএস ওভারঅল কিন্তু 60% পেতে হবে। কিন্তু এর মধ্যেও কিন্তু একটা আমাদের বিষয় রয়েছে যেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিভাগ থেকে আমাকে 40% পেতে হবে। আমি কথাটা কি বললাম, যে আমাকে ওভারঅল 60% এবং প্রত্যেকটা বিভাগ থেকে 40% পেতে হবে। মানে আমি ধরে নিলাম যে আমি ওভারঅল আমার সিডিপি যে পেপার রয়েছে, ল্যাঙ্গুয়েজ 1 যেটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স এবং ইভিএস, আমি পেপার 1 এর কথাটাই বলছি। ধরে নিন আমি ওভারঅল 60% পেয়ে গেছি, কিন্তু আমি সিডিপি পেপারে যেখানে আমাকে 40% পেতে হতো সেখানে কিন্তু আমি 40% আমি পেলাম না, আমি 30% পেলাম। তাহলে কিন্তু আপনি কিন্তু পাস করবেন না টেটের জন্য। আমি আবার জিনিসটা বলছি, আমাদের প্রত্যেকটা পেপারে মানে সিডিপি পেপার, ল্যাঙ্গুয়েজ 1 পেপার, ল্যাঙ্গুয়েজ 2 পেপার এবং ম্যাথমেটিক্স এবং ইভিএস এই যে পেপার রয়েছে প্রত্যেকটা পেপারেই কিন্তু 40% পেতে হবে। তাহলে 30-এর 40% যদি আমি করি তাহলে আমার কত আসছে, 12 আসছে, মানে 12 আসছে। মানে সিডিপি তেও আমাকে অ্যাটলিস্ট 30-এর মধ্যে আমাকে 12 পেতেই হবে, ল্যাঙ্গুয়েজ 1-এ 30-এর মধ্যে আমাকে 12 পেতেই হবে, ল্যাঙ্গুয়েজ 2 তেও ঠিক একই 30-এর মধ্যে 12 এবং ম্যাথমেটিক্স এবং ইভিএস এ একই রকম ভাবে কিন্তু আমাকে নাম্বারটা পেতে হবে। তাহলে আপনারা যদি সাব টোটাল করেন তাহলে দেখবেন কিন্তু আমার এখানে কত আসছে, আমার এখানে 60% আসছে। কিন্তু ধরুন আপনার 60% যে ইন টোটাল আপনার আসছে, কোনো একটা পেপারে আপনি 40% এর বেশি নাম্বার পেলেন, আমি ল্যাঙ্গুয়েজই ধরে নিলাম, ল্যাঙ্গুয়েজ 2 আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমরা প্রত্যেকেই সেটাতে খুব ফ্লুয়েন্ট। আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমার যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ 2 তে আমি কিন্তু 40 মার্কের বেশি নিয়ে এলাম, আমি ধরে নিলাম আমি 60% নিয়ে এলাম শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ 2 তে। কিন্তু ম্যাথমেটিক্সে আমার পারফরমেন্স ভালো হয়নি, আমি 40 আনতে পারলাম না, শুধুমাত্র ম্যাথমেটিক্স পেপারে আমার 30% হলো। তখন কিন্তু আপনি ওভারঅল 60% নিয়ে এলেও কিন্তু আপনি টেট কোয়ালিফাই করতে পারবেন না। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা পেপারে আমাদের কিন্তু যে কোয়ালিফাইং যে মার্কটা রয়েছে 40% করে, সেটা কিন্তু আমাদের কিন্তু পেতেই হবে। কথাটা বোঝা গেল? কোনো ডাউট রয়েছে কারো রকম? এই জিনিসটা 40% এবং যে 60% এর কথাটা আমি বললাম, বুঝতে কারোর সমস্যা যদি থাকে অবশ্যই জানাবেন। ম্যাডাম ওই ল্যাঙ্গুয়েজ ওয়ানে দুটো পেপার পড়তে হবে, একটা হিন্দি আর একটা ইংলিশ। তো সেই ক্ষেত্রে কি মার্কসটা কি 15 করে যেটা হবে সেটা 15 40% হবে না টোটালে 30-এর 40% হবে? 30-এর 40% হবে। তাহলে আমি যদি মনে করি যে হিন্দিটা অতটা পারলাম না, হিন্দিতে ধরুন আমি 15টার মধ্যে তিনটে হয়তো কারেক্ট করলাম, সেক্ষেত্রে আমি ইংলিশে ধরুন 15টার মধ্যে 12টা করলাম, তাহলে ওভারঅল আমরা
হ্যাঁ 12টা করলাম, 10টা করলাম, তাহলে ওভারঅল তো আমার মোটামুটি তাহলে 10 আর 3 13টা হয়ে যাচ্ছে, 40% এর বেশি হচ্ছে। একদম তো একদম, সেই আপনি ক্ষেত্রে তখন তাহলে কোয়ালিফাই করতে পারবেন। তখন আমি কোয়ালিফাই করতে পারবো, মানে ওই 15-র মধ্যে 6টা করতে হবে বা এই ইংলিশে 15টার এমন মধ্যে কোনো 6টা করতে হবে এরকম বাধ্যবাধকতা কোনো না, আচ্ছা এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ আমাদের পেপার ওয়ানটাই, ল্যাঙ্গুয়েজ পেপার ওয়ানটাই কিন্তু পুরো ইংলিশ এবং হিন্দি দুটো নিয়েই তৈরি হচ্ছে। এই 30-এর মধ্যে আমাকে টোটাল পেতে হবে, যে 30 রয়েছে তার মধ্যে আমাকে টোটাল 12টা ঠিক করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা টোটালটার নেই। মধ্যে হ্যাঁ কি বলছেন? টোটালটার মধ্যে করতে হবে, বলছি হ্যাঁ টোটালটার মধ্যে করতে হবে, তাই তো? একদম একদম ঠিক আছে, একদম, কোনো বাধ্যবাধকতা নেই যে হিন্দি থেকে আমাকে এটা তুলতেই হবে বা ইংলিশ থেকে। কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের ক্ষেত্রে হিন্দিটা কিন্তু অতটা আমরা সড়গড় নই, তো আমাদের ক্ষেত্রে ইংলিশটাই অনেক বেশি প্রেফারেবল হবে। তো আমি ইংলিশ থেকেই আমার 40% তুলে নেব, কারণ আমার ইংলিশ আর হিন্দি দুটো মিলে আমার ল্যাঙ্গুয়েজ ওয়ান পেপার হচ্ছে, আর ল্যাঙ্গুয়েজ ওয়ান পেপার থেকে আমাকে 40% তুলতে হবে। কোথাও বলা নেই যে সেটা শুধুমাত্র হিন্দি থেকেও তুলতে হবে বা ইংলিশ। ওভারঅল আমার 40%। ওকে ম্যাম? ঠিক আছে ম্যাডাম। ম্যাম হ্যাঁ বলুন। বলছি হ্যাঁ, বলুন। পেপার টু এ হিন্দি আর ইংলিশ যেখানে, সেখানে কি হিন্দির বদল সংস্কৃত নিতে পারবো? সংস্কৃত প্লাস হ্যাঁ ইংলিশ? সংস্কৃত নিতে পারবেন। আর যে পেপার টুতে আপনাকে পেপার টু এ হ্যাঁ হিন্দি হ্যাঁ হিন্দি ইংলিশ যেখানে আছে, তো সেখানে কি আমি সংস্কৃত আর ইংলিশটা নিতে পারবো, আর 3 নম্বরে সংস্কৃতটা নিতে পারবো, যেটা বাংলাটার বদল? 3 নম্বর সংস্কৃতটা আমি আপনাকে একটা পেপারই চুজ করতে হবে এখানে। আপনি শুধু সংস্কৃত নিলে আপনি সংস্কৃত নেবেন, ইংলিশ নিলে আপনি ইংলিশ নেবেন, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে না। আর হিন্দি আর ইংলিশটা ওটা থাকবে সেটা বলছি। হিন্দি আর পেপার ওয়ান এর কথা বলছেন তো? পেপার টু এ প্রথমে আছে সিডিপি, তারপরে 2 নম্বরে আছে হিন্দি আর ইংলিশ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হিন্দি আর ইংলিশের জায়গায় কি হিন্দি ইংলিশটা মাস্ট থাকবে, না ওখানে আমি সংস্কৃত প্লাস এটা নিতে পারবো, ইংলিশটা? না 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 না, এখানে আপনাকে হিন্দি বাধ্যবাধকতা নিতেই হবে। এখানে হিন্দি ইংলিশ আপনাকে নিতে হিন্দি, হবে। হ্যাঁ এখানে আপনার 3টে থাকবে, হিন্দি, ইংলিশ এবং উর্দু। তো অবভিয়াসলি আমরা এখানে উর্দু, এটা কিন্তু উর্দু টিচারদের জন্যই অ্যাপ্লিকেবল হবে, তো আমরা কিন্তু উর্দু এখানে নেব না, আমরা হিন্দি এবং ইংলিশ নেব, এবং এটাই মাস্ট। এখানে আপনি সংস্কৃত অপশনই পাবেন না, অপশনটা পাবেন আপনি আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ঠিক আছে ঠিক আছে, এখানে আপনি অপশনটা পাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ 2 তে যে আপনি সংস্কৃত অপশনটা পাবেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 ওই অপশনটাই নেই আপনার, যে সংস্কৃত অপশনটাই ওখানে নেই। ঠিক আছে ঠিক আছে। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, বলছিলাম ম্যাম ওটা হিন্দি আর ইংলিশ থেকে কিরকম লেভেলের কোশ্চেন আসবে ম্যাম, যে একটু যদি বলতেন এগুলো। হিন্দি এবং ইংলিশটা তো আমি অবশ্যই আলোচনা করব, এবং হিন্দির যেটা থাকবে আমি যেমন আপনাদের আগেই বললাম যে পেপার ওয়ান এর ক্ষেত্রে কিন্তু ওর স্ট্যান্ডার্ড থাকবে ক্লাস 12 অবধি। 12 অবধি যে সমস্ত জিনিসগুলো পড়ানো হয়ে থাকে, সেটা গ্রামার বেসিসে হয়ে থাকুক বা ল্যাঙ্গুয়েজ বেসিসে হয়ে থাকুক, আপনাদের সেখান থেকেই কিন্তু প্রশ্ন থাকবে। যেমন ইংলিশের ক্ষেত্রে আমরা যেমন দেখে নেব কিছুক্ষণ পরের মধ্যেই, যেমন আমাদের গ্রামারের যে বেসিক পার্ট গুলো আমাদের থাকে সেগুলো আমাদের পড়তে হয়, আমাদের আনসিন প্যাসেজ প্র্যাকটিস করতে হবে, যেটা প্রোজ এবং পোয়েট্রি দুটো থেকেই আসবে। পেপার ওয়ান এর ক্ষেত্রে টেটে হিন্দি এবং ইংলিশ দুটোই থাকবে আপনার 10+2 স্ট্যান্ডার্ডে প্রশ্ন, কিন্তু পেপার 2 যেহেতু ওটা ক্লাস 6 থেকে 8 হচ্ছে, ওখানে কিন্তু 10+2 এর সিলেবাস ছাড়িয়ে আমাদের কিন্তু স্নাতক লেভেলের কিন্তু কিছু পড়াশুনো করতে হবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ওকে ম্যাম ওখান থেকে কি আনসিন প্যাসেজ আর গ্রামার আসবে, আর আদার্স কিছু আসবে? না, আপনার ল্যাঙ্গুয়েজ পেডাগজি যেটা আছে সেটা তো আপনার আলাদা থাকছেই, ল্যাঙ্গুয়েজ পেডাগজি যেটা সেটা আপনার আলাদা থাকছে। তাছাড়া আপনার আনসিন প্যাসেজ থেকেই প্রশ্ন আপনি পাবেন, এবং সেই প্যাসেজ রিলেটেড গ্রামার কিছু কিন্তু আপনি পাবেন, প্যাসেজ রিলেটেড গ্রামার আপনি পাবেন। হ্যাঁ বলুন। ওই ইংলিশ যেটা থাকবে ওখানে কি গ্রামার আর আনসিন থাকবে, তাই তো? হ্যাঁ 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 একদম। আচ্ছা। আর ম্যাম বলছিলাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে ওখানে, মানে যাদের সাবজেক্ট হয়তো সংস্কৃত বা ইংলিশ এরম রয়েছে, তারা যদি সেই সাবজেক্ট মানে বাংলা বাদ দিয়ে ওটা সিলেক্ট করে, তাহলে কি সুবিধা হবে নাকি বাংলাটাই সুবিধা হবে? দেখুন, এবার ডিপেন্ড করছে আপনার সেই সাবজেক্টের উপরে ডেপথ কতটা রয়েছে, আপনার গ্রিপ কতটা রয়েছে।
যেমন আমরা যেমন যদি বাংলাই আমি ধরে থাকি, বাংলাতে কিন্তু আমরা অনেকটাই বেশি কিন্তু ফ্লুয়েন্ট, কারণ আমরা প্রত্যেকেই বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করা বা আমাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা ততটাই চেনা। কিন্তু কারোর যদি মনে হচ্ছে না আমি বাংলা থেকে আমি ইংলিশটা আরো বেশি ভালো করে জানি, তাহলে ইউ মে গো ফর দ্য ইংলিশ, আপনি ইংলিশ পেপার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু নির্ভর করছে আপনার উপরে যে ওই আপনি যে সাবজেক্টটা চুজ করছেন সেই সাবজেক্টের উপর আপনার ডেপথ কতটা রয়েছে তার উপর। আপনি সংস্কৃতও নিতে পারেন যদি আপনার কোনো সমস্যা না থাকে বা যদি নলেজ থাকে, আপনি সেটাও যেমন নিতে পারেন, ইংলিশও নিতে পারেন, আবার বাংলাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ম্যাম, বলছি ওইখানে কি মানে কোশ্চেন কোনো ইয়ে থেকে আসবে, মানে যে লেভেল হয় স্নাতক লেভেলের কোশ্চেন আসবে? দেখুন, আনসিন ইংলিশটা আমি বলছি যে আনসিন যেটা থাকে এটা কিন্তু আনসিন প্যাসেজটা কিন্তু পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে আনসিন প্যাসেজটার ক্ষেত্রে। এবার যখন আনসিন প্যাসেজ রিলেটেড যখন প্রশ্নগুলো চলে আসছে, তখন কিন্তু তার রিলেটেড যে গ্রামার আসছে সেটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড বা একটু অ্যাডভান্সড লেভেলের গ্রামার আসে, যেটা পেপার 1 এর থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু আমাদের হায়ার স্টাডিতে যে আমরা পড়ি। যেমন আমি বলি ইংরেজিতে, আমার প্রিভিয়াস ইয়ার এখানে সলিউশনে আপনাদের রয়েছে, আমি প্রশ্নটা একটু দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আমার আনসিন প্যাসেজের হ্যাঁ, এখানে দেখুন একটা প্রশ্ন দেওয়া রয়েছে, দ্য ফিগার অফ দ্য স্পিচ ইউজড ইন লাইনস 3 and 4 আর, এখানে মেটাফর, পার্সনিফিকেশন, মেটোনিমি, সিমিলি, এই যে টার্মগুলো এগুলো কিন্তু সমস্ত লিটারেলি টার্ম, লিটারেলি ডিভাইসেস, এগুলো যেগুলো কিন্তু আমরা গ্রাজুয়েশন লেভেলে কিন্তু আমরা এই শব্দগুলোর সঙ্গে বা লিটারেলি ডিভাইসের সঙ্গে কিন্তু আমরা পরিচিত হয়ে থাকি। সুতরাং এটা কিন্তু আমরা ক্লাস 12 অবধি কিন্তু পড়াশুনো করিনি, তাহলে এটা কিন্তু আমি পেপার 1 থেকেই কিন্তু পেপার 2 থেকেই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে আপনাদের জন্য তুলে রেখেছি। এই জন্যই, কারণ এই ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু আপনাদের হলেও হতে পারে, যেটা 6 থেকে 8 এর জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। তাই জন্যই আমি বলছি যে 6 থেকে 8 এর যে প্রশ্ন থাকে সেটা কিন্তু আমাদের স্নাতক স্তরের কিন্তু পড়াশোনার সঙ্গে কিন্তু অনেকটাই রিলেটেড থাকে। আর যেটা 1 to 5 পাবেন সেটা কিন্তু আমাদের 10+2 অবধি কিন্তু প্রস্তুতি নিলেই কিন্তু আমাদের যথেষ্ট। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা ম্যাম, আরেকটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে ম্যাম ওখান থেকে কি মানে আনসিন আর ওই গ্রামার বাদ দিয়ে অন্য এক্সট্রা কিছু আসবে? আনসিন এবং গ্রামার বাদ দিয়ে এক্সট্রা কিছু থাকে না, ওগুলো রিলেটেড প্রশ্নই থাকে আপনার। আর পেডাগগি পার্ট তো আপনার থাকবেই, যেটা আপনার ল্যাঙ্গুয়েজ রিলেটেড পেডাগগি থাকবে সেই পার্টটা তো আপনার থাকছে। টিচিং মেথড যেটা থাকে সেটা তো আপনার থাকবে। আচ্ছা, ওটা তো সিডিপি। হ্যাঁ হ্যাঁ, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড বলছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর ম্যাম একটা জানার ছিল, সেটা হচ্ছে যে ওখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যেটা ছিল যে হিন্দি ইংলিশ দুটো 15 নাম্বার, আর হ্যাঁ। যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা আমি যেটা নিতে পারি ইংলিশ বা কিছু, তো ওই ওখানকার যে ইংলিশ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের যে ইংলিশ আর সেকেন্ড হ্যাঁ। ল্যাঙ্গুয়েজের যে ইংলিশ, ওই হ্যাঁ। দুটোর মানে সিলেবাসটা কি হতে পারে, একই টাইপসের নাকি আলাদা? না, সিলেবাস কিন্তু আপনার একই টাইপই থাকবে। যেমন আমি ওটা এক্ষুনি আপনাদের আলোচনাতে আসছিলাম, তার আগে এইগুলো ডাউট গুলো আমি জেনে নিলাম মানে আপনাদের থেকে। হ্যাঁ বলুন। আমি এটা বলতে চাইছি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যে ইংলিশ থাকবে আর হ্যাঁ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি কেউ ইংলিশ চুজ করে, তো দুটো হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ কি একই টাইপসের কোশ্চেন নাকি দুটোতে আলাদা? না, ওটাই বলতে টাইপ আপনার চাইছি। একই থাকবে, এখানেও ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে আপনার একই থাকবে, আলাদা কিছু থাকবে না। টাইপ যেটা থাকবে প্রশ্নের সেটা কিন্তু একই থাকবে। ধরুন পেপার 1 এ আপনার ল্যাঙ্গুয়েজ 1 এ যে প্যাটার্নটা রয়েছে বা টাইপ রয়েছে ইংলিশে, পেপার 1 এর সেইটাই যখন আপনি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ আপনি চুজ করছেন, সেটাও কিন্তু একই লেভেলের থাকবে। মানে কখনোই এটা হবে না যে আমি পেপার 1 এর চুজ করেছি বা আমি ক্লাস 1 to 5 এর জন্য আমি অ্যাপ্লাই করেছি, তো আমার ল্যাঙ্গুয়েজ 1 এ 10+2 লেভেলের প্রশ্ন দেওয়া হয়েছে এবং ল্যাঙ্গুয়েজ 2 তে স্নাতক স্তরের প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা কিন্তু কখনোই হবে না। আপনি যখন
ক্লাস 1 থেকে 5 এর জন্য আপনি প্রাইমারি টিচার হিসাবে যখন আপনি পরীক্ষা দিচ্ছেন বা টেট দিচ্ছেন, তখন দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার কোশ্চেনের লেভেলটা 10+2ই থাকবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ বুঝতে ম্যাম, পারলেন? বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ ম্যাম। তো নেক্সট এবার আমরা যাব যে এই যে আমরা দেখে নিলাম প্যাটার্ন গুলো বা আমাদের কি কি সিলেবাস থাকবে, এরপরে আমরা দেখে নেব যে এখান থেকে ইংলিশ থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 তে আমাদের কোন কোন জায়গাগুলো আমাদের এমফাসাইজ করতে হবে। যেহেতু স্যার যেহেতু আগেই বলেছেন যে আমি আপনাদের ইংলিশ পেপারটাই আমি আপনাদের পড়াবো, তো আমি এখানে কিন্তু ইংলিশ সাবজেক্টটা নিয়ে কিন্তু আলোচনা করছি। আমাদের ইনস্টিটিউশনের অন্যান্য যে সমস্ত সাবজেক্টের স্পেসিফিক টিচার রয়েছেন তারা অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবেন। তো এখানে আমরা দেখে নেব পেপার 1 এর ক্ষেত্রে এখানে আমাদের কি কি সিলেবাস রয়েছে। এখানে দেখুন, কম্প্রিহেনসিভ অ্যান্ড কন্টিনিউয়াস ইভালুয়েশন, ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, teaching learning materials, unseen prose passage, teaching learning materials, principles of the teaching English, framing questions including WH questions, unseen poetry, এখানে poetry, unseen পোয়েট্রি প্যাসেজ বা পোয়েম এখানে কিন্তু আপনাদের থাকবে। তাহলে একটা আমরা দেখতে পাচ্ছি একটা প্রোজ থেকে থাকবে, একটা পোয়েট্রি থেকে কিন্তু আমাদের আনসিন প্যাসেজ থাকবে। এবার আপনাদের সামনে আমি আনসিন প্যাসেজ একটা তুলে ধরবো, যেখানে কিন্তু প্রশ্নগুলো আপনাদের বুঝে নিতে সুবিধে হবে যে কি ধরনের প্রশ্নগুলো থাকে বা আনসিন থেকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের হলেও হতে পারে। এখানে একটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে মাদাম কামার ওপরে। আমরা কিন্তু আমাদের হিস্ট্রি বুকে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই ফিমেল ক্যারেক্টারটার সঙ্গে কিন্তু যথেষ্টভাবে পরিচিত, কারণ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ইনার কিন্তু অনেক বড় একটা ভূমিকা রয়েছে। তো এখানে এই প্রোজ প্যাসেজটা দেওয়া রয়েছে, এটা পুরোটা পড়ে বোঝানো এই মুহূর্তে ক্লাসের মধ্যে সম্ভব নয়। তো আমরা যখন আমাদের ক্লাস শুরু করব তখন কিন্তু আপনাদের প্রত্যেকটা আনসিন প্যাসেজ আপনাদের এক্সপ্লেন করে তার প্রশ্নগুলো এক্সপ্লেন করা হবে। তো এখানে দেখুন, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু এই পুরো প্যাসেজ থেকেই দেওয়া রয়েছে, নাম্বার 1, নাম্বার 2, যার উত্তরগুলো কিন্তু আমরা প্যাসেজটি পড়ার পরেই কিন্তু আমরা পাবো। নাম্বার 3, এগুলো কিন্তু সব প্যাসেজ রিলেটেড। কিন্তু নাম্বার 4 এর প্রশ্নটা যদি আমি দেখি, দেখুন একটা ওয়ার্ড তুলে দেওয়া রয়েছে, কি না ইন্ডিজিনিয়াসলি। বলা হচ্ছে যে এই শব্দটা কিন্তু আমাদের প্যাসেজ থেকেই নেওয়া। বলা হচ্ছে এর সব থেকে নিকটবর্তী মিনিং কি হবে। তার মানে এখানে আমরা চলে এসেছি আমাদের সিনোনিমে, যেটা আমরা গ্রামার রিলেটেড আমাদের টপিক অ্যান্টোনিম এবং সিনোনিম আমরা পড়ি, সেই টপিকে চলে এসেছি। তাহলে নাম্বার 4 এর প্রশ্নটা যদিও এটা গ্রামার রিলেটেড প্রশ্ন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গ্রামার রিলেটেড প্রশ্নের এই শব্দটা কিন্তু আমাদের আনসিন প্যাসেজ থেকে নেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম এই শব্দটার মানে কি, শব্দটা ইঞ্জিনিয়াসলি মানে হচ্ছে সুকৌশল, মানে কোনো কিছু কাজ খুব সুকৌশলে করাকেই বলা হয়ে থাকে। তাহলে এখানে এই যে এতগুলো আমার অপশন রয়েছে, সিক্রেটলি, ক্লেভারলি, উইলফুলি, ডেলিবেসলি, তো এই যে 4টে আমার অপশন রয়েছে তার মধ্যে আমরা জানি অবশ্যই সুকৌশলে বা চালাকির সঙ্গে কোনো কাজ করে নেওয়াকে আমরা কি বলে থাকবো, ক্লেভারলি। এবার একটা কথা বলি, ধরুন এখানেই কিন্তু আমার অপশনটা ক্লেভার রয়েছে। আমার কথা শোনা যাচ্ছে তো প্রত্যেকে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার ধরে নিন এখানেই কিন্তু আমার অপশন রয়েছে ক্লেভার। আবার একটাতে কিন্তু এই অপশনটা আমি চেঞ্জ করে দিয়ে এখানেই কিন্তু আমি করে দিলাম ক্লেভারলি, আমি করে দিলাম। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে পরীক্ষার হলে আমাদের মনটা অনেকটাই চঞ্চল থাকে, খুব কমই আমরা মানে ক্যান্ডিডেট থাকি যারা মনটাকে শান্ত রেখে পরীক্ষা দিতে পারি। তো ধরুন এইটার এই যে কেন কথাটা বললাম আমি সেটা এক্ষুনি এক্সপ্লেন করছি। এই যে সুকৌশল, এটার কিন্তু ক্লেভার দেখে অনেকেই চট করে এটাকে কিন্তু টিক করে দেবে যে ক্লেভার মানেও তো সুকৌশলে বা সুচতুর ভাবে কাজ করে নেওয়া। কিন্তু আমাকে দেখতে হবে এই যে ওয়ার্ডটা দেয়া রয়েছে এটা কিন্তু অ্যাডভার্ব রয়েছে। আমরা জানি প্রত্যেকে আমাদের বেসিক ইংলিশের ক্ষেত্রে যে যখন শব্দের শেষে যখন ly যখন যুক্ত করা হয়,
যেটা আমরা বেসিক গ্রামারে শিখি, তখন কিন্তু সেটা কিন্তু পার্টস অফ স্পিচের কোন অংশের কোন পার্টের মধ্যে পড়ে না, সেটা অ্যাডভার্বের মধ্যে পড়ে। সুতরাং এখানে ক্লেভার অপশনও রয়েছে, কিন্তু ক্লেভারলিও রয়েছে। আমি দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়াসলি মানে লাস্টে আমার ly যুক্ত করা রয়েছে, তাহলে কিন্তু এখানে কিন্তু আমার ly দিয়ে যে শব্দটা রয়েছে সেটাকেই কিন্তু আমাকে চুজ করতে হবে। এটাকে কিন্তু যদি আমি চুজ করে থাকি তাহলে কিন্তু সেটা আমার সঠিক বলে গণ্য হবে না। এই ছোট্ট ছোট ট্রিক্স গুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হয় পরীক্ষা হলের ক্ষেত্রে। তাহলে আশা করছি বুঝতে পারছেন আপনারা যে এই প্যাসেজ থেকে, আনসিন প্যাসেজ থেকে আমাদের প্যাসেজ রিলেটেড প্রশ্নও কিন্তু আপনারা পাবেন, যেগুলো নাম্বার 1, 2, 3, যেগুলোর উত্তর খুব সহজভাবেই কিন্তু আপনারা প্যাসেজ থেকে কিন্তু পেয়ে যাবেন। যেমন এখানে ধরুন সেকেন্ডটা কি দেওয়া রয়েছে, সেকেন্ড প্রশ্নটা আমি পড়ছি, ম্যাডাম কামাস এন্ট্রি ইনটু ইন্ডিয়া ওয়াজ ব্যান্ড বিকজ, এখানে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে কিন্তু নাম্বার 1টাই কিন্তু উত্তর হবে। দেখুন একদম সেম টু সেম এই লাইনটাই কিন্তু প্যাসেজের মধ্যে তুলে দেওয়া রয়েছে। দেখুন, afraid of our revolutionary past and staunch nationalistic outlook, মানে আপনারা বুঝতেই পারছেন যে আনসিন প্যাসেজের প্রশ্নগুলো নিয়ে আমাদের কিন্তু ভয় পাওয়ার মতো কিছুই নেই। আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আনসিন প্যাসেজটা যদি আমরা একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকি আমাদের ক্ষেত্রে কিন্তু করে নিতে কোনো অসুবিধে হবে না। সুতরাং আনসিন প্যাসেজ রিলেটেড যে ভয় বা ভীতিগুলো সেগুলো কিন্তু একদম নিজেদের মধ্যে রাখবেন না। তো এটা হয়ে গেল আমাদের আনসিন প্যাসেজ রিলেটেড কিভাবে প্রশ্ন আসে, যেখানে আপনারা দেখালাম আপনাদের আমি যে কোশ্চেন আনসার হিসাবেও থাকবে এবং গ্রামাটিক্যাল পার্টটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আনসিন প্যাসেজ থেকেই। নেক্সট একই রকম ভাবে দেখুন, এখানে আমরা একটা সিনোনিম থেকে দেখলাম সমার্থক শব্দ, যেটা আমরা বাংলায় বলি। ঠিক এরপরে দেখুন আমাদের একটা অপোজিট বা অ্যান্টোনিমস আমাদের চলে এসেছে। কি বলা হচ্ছে, দ্য ওয়ার্ড which is opposite in meaning to famous, এই ফেমাস শব্দটা কিন্তু আমাদের আনসিন প্যাসেজে দেওয়া রয়েছে। সেই প্যাসেজ থেকেই কিন্তু একটা কি শব্দ তুলে ধরা হয়েছে, যার কিন্তু অপশন 4টে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে ফেমাসের অপোজিট কি আমরা করব, অনেকের মনে হতে পারে কি আনপপুলার হতে পারে, কারণ আমরা জানি পপুলার মানে সে খুবই পরিচিত সবার কাছে, একটা পপুলার ব্যক্তি আনপপুলার, কিন্তু কখনোই এই ভুল করবেন না। আনপপুলার হচ্ছে পপুলার ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড, পপুলার ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড হচ্ছে আনপপুলার। ফেমাস মানে কি, যে খ্যাত। খ্যাত কখন হয়, যখন তাকে সবাই চেনে, যে মানুষটাকে সবাই চিনবে সেই তো খ্যাতি লাভ করবে, কিন্তু যাকে কেউ চিনবে না সে কি হবে, সে আননোন হবে। তাহলে ফেমাসের অপোজিট কি আমি এখানে চুজ করে নেব না আননোন চুজ করে নেব। তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট একটা দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, which part of the speech is the underlined word in the sentence given below, এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেন্টেন্সের একটা ওয়ার্ডকে আমার আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে গ্রামারটা কিন্তু আমাদের একদম বেসিক লেভেল থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। এমন নয় যে আমাদের গ্রামারটা আমরা ভীষণ হাইফাই আমরা গ্রামার শিখে নেব বা আমাদের অনেক কিছু একবারে শিখে নিতে হবে, একদম কিন্তু তা নয়। আমরা একদম বেসিক লেভেল থেকেই কিন্তু আমাদের গ্রামারের প্রস্তুতি নেব, কারণ পার্ট অফ স্পিচটা কিন্তু আমাদের বেসিক একদম ছোট্টবেলার ক্লাসে কিন্তু আমাদের শেখানো হয়। সেখান থেকে বুঝতে পারছেন প্রশ্ন আসছে মানে আমাদের গ্রামারটা এইভাবেই স্টাডি করতে হবে যে আমরা বেসিক থেকে অ্যাডভান্স অব্দি পড়াশুনো করব। দেখুন এখানে হু দেওয়া রয়েছে, স্বাভাবিক তো হু রয়েছে, এখানে আমার কি, এটাকে আমি চুজ করব অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডভার্ব, নাউন। অবশ্যই এটা প্রোনাউন। কি প্রোনাউন, প্রোনাউনের ভাগ রয়েছে যেগুলো আমরা ক্লাসে আমাদের শিখবো। প্রোনাউনকে অনেকগুলি ভাগে ভাগ করা যায়, তার মধ্যে এই হুটা হচ্ছে কি না, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলা হয় না, যেটি বাক্যের মধ্যে উপস্থিত থেকে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক বজায় রাখে, তাকেই আমরা বলে থাকি রিলেটিভ প্রোনাউন। এখানে হুটা কাকে রিপ্রেজেন্ট করছে না, মেনটাকে রিপ্রেজেন্ট করছে। আই সি অনলি মেন হু রিপ্রেজেন্ট হাফ অফ দ্য কান্ট্রি, তাহলে এখানে হু রিপ্রেজেন্ট করছে মেনকে, তাহলে দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে এই মেনের সঙ্গে রিপ্রেজেন্ট, তাই জন্য এটাকে আমি ধরে নেব, গণ্য করব উত্তর হিসাবে কি না আমার প্রোনাউন। এবার এত ডিটেলসে আমরা পরে জানবো যে কেন হলো রিলেটিভ প্রোনাউন, সেটা আমরা আমাদের ক্লাসের মধ্যে কিন্তু
শিখে নেব। তাহলে এইভাবেই কিন্তু আনসিন প্যাসেজ থেকে আপনাদের প্যাসেজ রিলেটেড কিন্তু প্রশ্ন থাকবে, যার উত্তর খুব সহজেই কিন্তু আপনারা প্যাসেজ থেকেই পেয়ে যাবেন। ঠিক একই রকম ভাবে প্যাসেজ রিলেটেড কিছু গ্রামার প্রশ্নও কিন্তু আপনারা পাবেন, যে গ্রামারটা আমাদের বেসিক থেকে অ্যাডভান্স অবধি কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে। কারো কোনো ডাউট রয়েছে? ওকে, তাহলে এবার আমরা আমাদের সিলেবাস নিয়ে আলোচনা করে নিয়েছি, প্যাটার্ন নিয়ে, বা আমাদের ইংলিশ কিভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে সেই জায়গাটা কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। এরপরে আমরা একটু আমাদের সাবজেক্ট আজকে স্টার্ট করব, যে কিভাবে আপনাদের ক্লাসগুলো হতে চলেছে। সেই সাবজেক্টটা আমরা খুব অল্প সময়, বেশি সময়ের জন্য নয়, অল্প সময়ের জন্য আমরা সেই ক্লাসটা দেখে নেব, যে কিভাবে আমাদের আধুনিক বিদ্যা চর্চাতে ক্লাসগুলি হতে চলেছে। প্রস্তুতি কিন্তু আপনারা নিজেরাও কিন্তু নিতে পারেন, এবং সেটা কিন্তু সঠিক ওয়েতে নিতে হবে, যেটা স্যারও বলেছেন এবং আমিও বলছি। এমন নয় যে এখানে কোনোভাবে কোনো প্রচার বা কোনো কিছু, সেটা কিন্তু একদমই ভাববেন না। প্রস্তুতি অবশ্যই নিজে থেকেও নিতে পারেন, কিন্তু সেটা সঠিক পথ হওয়া উচিত, কারণ একটা সঠিক পথ ধরে গেলেই কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোটা অনেক বেশি সুবিধের হয়ে ওঠে। স্ক্রিনটা প্রত্যেকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। ওকে, একদম বেসিক থেকেই আমি স্টার্ট করছি, যে সেন্টেন্স বা বাক্য আমাদের কাকে বলা হয়। আমরা কি জানি যে বাক্য কাকে বলে না, কতগুলি শব্দ, যে শব্দগুলো কি হয় না পাশাপাশি বসে যখন মনের ভাব যখন সম্পূর্ণভাবে প্রকাশ করে, তাকেই আমরা বাক্য বলে থাকি। তো এটা আমরা বাংলায় জানি, তো স্বাভাবিক, যেহেতু ইংলিশ ক্লাস হচ্ছে একটু ইংলিশেই আমাদের বলে না হোক। আর সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ কমপ্লিট সেন্স। কি বলা হচ্ছে? সেন্টেন্স হচ্ছে কিছু গ্রুপ অফ ওয়ার্ডের সমষ্টি, যেটা কি একটা সঠিকভাবে একটা মনের ভাবকে প্রকাশ করে, আমরা প্রত্যেকেই জানি। এখানে দুটো উদাহরণ দেওয়া রয়েছে। দ্য বয় ওয়াক ইনটু দ্য রুম, আর ইউ রেডি ইয়েট। আমি দুটো উদাহরণ দিয়েছি। এবার আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের 5 ধরনের বাক্য রয়েছে, বা দেয়ার আর 5 টাইপস অফ দ্য সেন্টেন্সেস: অ্যাসার্টিভ অর স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন সেন্টেন্সকে এই 5টি ভাগে ভাগ করব, বা কিন্তু এর প্রয়োজনীয়তাটা কি? সেন্টেন্সকে যে 5টি ভাগে ভাগ করা হচ্ছে, এর আসল প্রয়োজনীয়তাটা কি? যেমন ধরুন, আমাদের কথা বলা বা আমাদের বাচন ভঙ্গি যেটা আমরা বলি, আমি যেমন আপনাদের এখন কিছু জিনিস জানাচ্ছি, আপনাদের সামনে আমি কিছু উপস্থাপন করছি, সেটা আমি কোন ধরনের সেন্টেন্সের মধ্যে ফেলবো না, আমি অ্যাসার্টিভ বা স্টেটমেন্টের মধ্যে ফেলবো। আমি কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি, তার রিলেটেড আপনাদের কিছু যখন ডাউট থাকছে আপনারা আমায় জিজ্ঞেস করছেন, তার মানে কি আমাদের কথা বলার ধরন বা ওয়ে অফ এক্সপ্রেশনের উপর আমাদের কিন্তু কথা বলার টোন চেঞ্জ হচ্ছে। যখন আমি জিজ্ঞেস করছি যে আপনাদের কি কোনো ডাউট রয়েছে, তখন কিন্তু আমি প্রশ্ন করছি, আপনারা প্রত্যুত্তরে উত্তর দিচ্ছেন যে না আমাদের কোনো ডাউট নেই, মানে আপনারা সেটা বিবৃতি দিচ্ছেন। তাহলে এই যে বিভিন্ন ধরনের কথোপকথনের যে ধরন হচ্ছে, সেই জন্যই কিন্তু সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করা হয়। যেমন বাড়িতে আমাদের যখন মা বা বাবা কোনো কাজ করার কথা বলেন, তখন কিন্তু আমাদের আদেশ করেন যে এই যা তো 1 গ্লাস জল এনে দে তো আমায়। এই যে আদেশ করছেন, সেটাও কিন্তু এক ধরনের কিন্তু বাক্য। তাহলে প্রত্যেকটা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে তখন কিন্তু আমাদের কথা বলার ধরন চেঞ্জ হয়। শুধুমাত্র সেটার জন্যই ভিত্তি করে কিন্তু আমরা আমাদের বাক্য বা সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করে নিয়েছি। যেমন অ্যাসার্টিভ অর স্টেটমেন্ট, এটা মানে কি না, যখন সাধারণভাবে কোনো কিছু প্রকাশ করা হয়, যখন কোনো বিবৃতি প্রকাশ করা হয়, সেটাকেই আমরা বলে থাকি অ্যাসার্টিভ অর স্টেটমেন্ট। নেক্সট ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি না, এটা ইন্টারোগেশন থেকে এসেছে ইন্টারোগেটিভ, তার মানে কি না কোনো কিছু প্রশ্ন করা, কোনো কিছু জানা, কোনো কিছু এনকোয়ারি করা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স কি না, যার মধ্যে আদেশ থাকবে, উপদেশ থাকবে, অনুরোধ থাকবে, সেই ধরনের বাক্যকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4 আমাদের আসছে অপটেটিভ সেন্টেন্স।
অপটেটিভ সেন্টেন্স কাকে বলবো না, যার মধ্যে কোনো উইশ থাকবে বা কোনো প্রেয়ার বা কোনো প্রার্থনা থাকবে, সেটাকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলবো, যে হঠাৎ করে যখন কোনো কিছু আমাদের আবেগ প্রকাশ পায়, সেই আবেগটা হতে পারে আমাদের কোনো আনন্দদায়ক বা হতে পারে কোনো দুঃখদায়ক, কিন্তু সেই সমস্ত আবেগগুলো যে ধরনের প্রশ্নের দ্বারা আমরা প্রকাশ করব তাকেই বলা হয়ে থাকে কি না এক্সক্লামেটরি সেন্টেন্স। তো দেখে নেব অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্স কি বলা হয়েছে না, অ্যাসার্টিভ সেন্টেন্সেস মেক আ সিম্পল স্টেটমেন্ট, খুব সাধারণভাবে বিবৃতি বা মনের কথাকে প্রকাশ করে যে ধরনের বাক্য তাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টস। যেমন আই নো হিম, দ্য সান গিভস আস লাইট, হি ইজ আ ডক্টর, আই রিড ইন ক্লাস 8 এটসেট্রা এটসেট্রা। এবার এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যখন কোনো বাক্য তৈরি করি আমরা, তখন সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। মনে রাখবেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় সাবজেক্ট প্রথমে আসবে এবং তারপরে কিন্তু ভার্ব আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট এবং তারপরে ভার্ব এবং তারপরে কিন্তু অন্য কিছু আসবে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। কেন মনে রাখবেন? কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হয়, সেটা কিরকম আমরা দেখে নেব। ইন্টারোগেটিভ বা কোশ্চেন্স, কোশ্চেন্স সেন্টেন্সেস আস্ক কোশ্চেন্স, যে সমস্ত বাক্য প্রশ্ন জিজ্ঞেস করে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করারও কিন্তু অনেক ধরন রয়েছে। যেমন কিছু প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হয়ে যায়, আবার কিছু প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হয় না। তো তার উপর ভিত্তি করে ইন্টারোগেটিভ যে কোশ্চেন্স হয়ে থাকে বা ইন্টারোগেটিভ যে বাক্য, তার প্রশ্নের ধরনকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। WH কোশ্চেন্স, ইয়েস অর নো কোশ্চেন্স, ইন্টারোনেগেটিভ কোশ্চেন। তো WH কোশ্চেন কি না, খুব স্বাভাবিক, যেহেতু এর নাম WH, তো এটা শুরু হচ্ছে কি না WH ওয়ার্ডস দিয়ে শুরু হচ্ছে। তো আমরা জানি যে আমাদের WH ওয়ার্ড গুলো কি কি না, হোয়াট, ওয়েন, ওয়্যার, হুইচ, হু, হুম, হুজ, ওয়াই, হাউ, এগুলো সমস্ত WH কোশ্চেন রয়েছে। তো এখানে কি রয়েছে না, হোয়াট ইজ ইউর নেম, ওয়্যার আর ইউ গোয়িং, হু কিলড দ্য বার্ড, এখানে আমি প্রশ্ন দিয়েছি। এর উত্তর কিন্তু হোয়াট ইজ ইউর নেম, আমি এর উত্তর হ্যাঁ বা নাতে দিতে পারবো, যে তোমার নাম কি, নিশ্চয়ই আমার হ্যাঁ বা নাতে উত্তর আসবে না, আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। দেখ কি, যেমন আমি বলবো মাই নেম ইজ রামিয়ানি বেরা, তাহলে এইভাবে আমি হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারছি না, আমাকে কিন্তু পুরো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। তখন আমরা সেই ধরনের প্রশ্নকে কি বলছি না WH কোশ্চেন। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আগে ভার্ব রয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে। এই জন্যই আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলেছিলাম আপনাদের যে মনে রাখবেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সব সময় মনে রাখবেন প্রথমে ভার্ব আসবে, তারপরে কিন্তু সাবজেক্ট আসবে এবং অবশ্যই লাস্টে কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, না হলে কিন্তু সেটা ভ্যালিড হবে না। নেক্সট আমরা দেখে নেব ইয়েস বা নো কোশ্চেন। কিরকম না, দে স্টার্ট উইথ অক্সিলারিজ। আমরা যখন আমাদের ভার্ব পড়েছিলাম তখন আমরা জানি যে ভার্বে আমাদের 2 ধরনের ভার্ব আমরা শিখে এসেছি ছোট থেকেই। একটা হচ্ছে হেল্পিং ভার্ব বা যা আর একটা নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর একটা ভার্ব কি হচ্ছে না মেইন ভার্ব। তো ইয়েস বা নো দিয়ে যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে সেটা কি হয় না অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। অক্সিলিয়ারি ভার্ব গুলো কি কি না am, is, are, was, were, has, have, had, এগুলো দিয়ে কিন্তু আমাদের অক্সিলিয়ারি ভার্ব স্টার্ট হয়। দেখে নেব আমরা প্রশ্নগুলো। আর ইউ অল রাইট, তুমি কি এখন ঠিক রয়েছো বা ঠিক আছো, এর প্রশ্ন অবশ্যই আমি হ্যাঁ বা নাতে দিতে পারবো, এখানে আমার অন্য কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তাহলে নেক্সট, আর নট ইউ অল রাইট, এখানেও কিন্তু একই, আমি ইয়েস বা নোতে আমি উত্তর দিতে পারবো। ডাজ হি ডু হিজ হোমওয়ার্ক ডেইলি, ইয়েস অর নো। ডাজ হি নট ডু হিজ হোমওয়ার্ক ডেইলি, এটাও কিন্তু আমি ইয়েস অথবা নোতে কিন্তু আমি উত্তর দিতে পারবো। তাহলে যে সমস্ত প্রশ্নের উত্তর আমি হ্যাঁ বা নাতে দিতে পারবো সেগুলোকে কোন ক্যাটাগরির মধ্যে আনবো ইন্টারোগেটিভের, ইয়েস অবলিক নো কোশ্চেন্স।
এখানে প্রত্যেকটা কিন্তু আমাদের অক্সিলিয়ারি ভার্বের উপরে কিন্তু স্টার্ট হয়েছে, খেয়াল করে দেখবেন। আর তারপরে ডাজ দিয়ে স্টার্ট হয়েছে। এখানে আমি একটু বলি, এখানে আমার ডাজ কেন হয়েছে, এখানে আমার ডু কেন হলো না, তার কারণ আমার সাবজেক্ট কিন্তু হি যেটা রয়েছে সেটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বা সাথে যে ভার্বটা থাকবে সে কিন্তু সবসময় নিজের সঙ্গে এস অথবা ইএস অ্যাড করবে। এটা কিন্তু আমরা খুব ছোট থেকেই শিখে এসেছি। তো যেহেতু এখানে হি রয়েছে তাই জন্য আমি এখানে ডাজ দিয়ে দিলাম। পুনরায় এর সঙ্গে যে মেন ভার্ব রয়েছে ডু, তার সঙ্গে কিন্তু আমি আর ইএস অ্যাড করলাম না, যেহেতু অলরেডি আমার এখানে ডাজটা দেওয়া হয়ে গেছে। তাহলে গ্রামারের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু আমাদের জানতে হবে, নাহলে খুব ছোট্ট সিলি মিস্টেক গুলোই কিন্তু আমাদের হয়ে যায়। আমরা খুব বড় অ্যাডভান্স লেভেলের গ্রামার হয়তো করে নেই প্র্যাকটিসের মাধ্যমে, কিন্তু বেসিকটা আমাদের ক্লিয়ার না থাকলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। নেক্সট, ইন্টারোনেগেটিভ কোশ্চেন। ইন্টারোনেগেটিভ কোশ্চেন কি না, এখানে নেগেটিভই থাকবে, যেটা কি না যেটা অক্সিলিয়ারি এর পরে আমার কি অ্যাড করবে না নট শব্দটা অ্যাড করবে। আপনারা এই যে নাম্বার 3 আর নাম্বার 2 আর নাম্বার 4 এই দুটো কিন্তু ইন্টারোনেগেটিভ ক্যাটাগরির মধ্যেও আসে, কিন্তু এখানে যেহেতু এটা হ্যাঁ বা নাতে আমি উত্তরের জন্য তৈরি করেছি, এটা এই ক্যাটাগরির ভিতরেও কিন্তু পড়বে ইয়েস বা নোতে। নেক্সট, এখানে বলা হচ্ছে ইন্টারোনেগেটিভ কোশ্চেন কিভাবে তৈরি করা হয় না, অক্সিলিয়ারি যে ভার্বটা থাকে সেটা পরে আমার নট শব্দটা ব্যবহার করে। কারণ যখনই আমি নেগেটিভ কথাটা আনছি, নেগেটিভ কথাটা কিন্তু নো বা নট এই শব্দগুলোর বিহীন আমরা কিন্তু তৈরি করতে পারবোই না। কারণ নেগেটিভ আমরা কখন বলি, যে যার মধ্যে আমার না বাচক বোধটা থাকবে, যে আমি করব না, আমি যাব না, এই যে না, তো নো অথবা নট কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে, তবেই কিন্তু সেটা নেগেটিভ বলে গণ্য হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। যেমন দেখুন প্রথমটাতে হ্যাভ ইউ ডান ইট ইয়েট, আমি কিন্তু অবশ্যই এটার উত্তর দিতে পারি ইয়েস আই হ্যাভ ডান ইট। আবার আমি এটাও বলতে পারি নো আই হ্যাভেন্ট ডান ইট, তার মানে আমি উত্তর দিতে পারছি ইয়েস অথবা নোতে। কিন্তু এটারই দেখুন টুতে আমি নট লাগিয়ে এর উদাহরণটা রেখেছি। হ্যাভেন্ট ইউ ডান ইট ইয়েট, হ্যাভ এর সঙ্গে আমি নট অ্যাড করেছি। হ্যাভ আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব রয়েছে হ্যাভ, তার সঙ্গে আমরা কি অ্যাড করে দিয়েছি না নট অ্যাড করে দিয়েছি। তাহলে এটা আমার হয়ে গেল কি ধরনের প্রশ্ন না ইন্টারোনেগেটিভ প্রশ্ন। মানে কি না যেটার মধ্যে আমি প্রশ্নও করছি সেটার মধ্যে আমি নেগেটিভও রাখছি। বোধ আমরা আজকে এতটাই আলোচনার মধ্যে রাখবো, পরবর্তী আলোচনা আমাদের সেন্টেন্স থেকে আমাদের পুরো ক্লাসের মধ্যেই করা হবে, কারণ পুরো যদি কমপ্লিট করতে যাই ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো এটা হলো আমাদের ওভারঅল মোটামুটি একটা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা। এই অংশে যদি আপনাদের কারোর কোনো ডাউট থেকে থাকে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, এবং আমাদের আগামী যে ক্লাসগুলো হতে চলেছে সেটা কিন্তু এইভাবেই কিন্তু হতে চলেছে, নোটস গুলো ধরে ধরে টপিক ধরে ধরে তার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। তো এই অংশে কারোর যদি কোনো ডাউট থাকে আপনারা নির্দ্বিধায় কিন্তু আমায় সেটা জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ বলুন। ম্যাম বলছিলাম যে পেপার 2 এর জন্য কোন বইটা কিনবো? পেপার 2 এর জন্য? হ্যাঁ ম্যাম। ওখানে তো দেখুন যদি সাবজেক্ট ওয়াইজ আপনি আলাদা আলাদা পড়তে পারেন সব থেকে ভালো হয়। সাবজেক্ট ওয়াইজ যদি আপনি আলাদা আলাদা পড়েন সেটাই সব থেকে বেটার হয়, কারণ যখন আমরা একটা বইয়ের মধ্যে সব পেয়ে যাই তখন কিন্তু সেটার মধ্যে এতটা কিন্তু মানে জিনিসগুলো এত বেসিক বা ক্লিয়ার হিসাবে কিন্তু থাকে না। যেমন আমি আপনাকে বলবো পেপার 2 এর জন্য আপনি যদি ইংলিশ যদি করতে চান, ইংলিশ যে গ্রামারটা আপনি সবসময় দেখবেন 9 থেকে 12 অব্দি আপনি গ্রামার পোর্শনটা দেখবেন, লিটারেলি ডিভাইসেস যেগুলো রয়েছে যেগুলো স্নাতক স্তরে আমাদের থাকে সেগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। এবং সিডিপির জন্য আমাদের যে আরিহান্তের বই খুব ভালো হয়, ইংলিশ ভার্সনটাই কিন্তু অবশ্যই দেখবেন, আরিহান্তের বইগুলো খুবই আমাদের ভালো হয় কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে। এবং সাবজেক্ট ওয়াইজ যদি আলাদা নিতে চান ওয়েল অ্যান্ড গুড, আর যদি না হয় তাহলে আপনি আরিহান্তের বই অবশ্যই ফলো করতে পারেন। বা সিটেট আমাদের সিটেট এর যে প্রশ্নগুলো হয়ে থাকে
সেই বইগুলোও কিন্তু আপনারা ফলো করতে পারেন, কারণ আপনারা প্রশ্ন বা প্যাটার্ন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সিটেট এর পুরো প্যাটার্ন কিন্তু ফলো করছে। সিটেট রিলেটেড বইও কিন্তু আপনারা ফলো করতে পারেন। ঠিক আছে? হ্যালো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাম। ম্যাডাম আপনি এই যে ইন্টারোনেগেটিভ কোশ্চিন বলে যে বিষয়টা একটু আলোচনা হলো, হ্যাঁ। am I audible ম্যাডাম? Yes, you are audible. You are clearly audible. Yes. ম্যাডাম তো এই যে ইন্টারোনেগেটিভ কোশ্চিন বিষয়টা এখানে যে সংজ্ঞাটা বলা হয়েছে যে ইউ মেক এ বা উই মেক এ কোশ্চিন নেগেটিভ বাই পুটিং নট আফটার অক্সিলারি, মানে যে Yes. কোনো অক্সিলারি পরেই আমাকে নেগেটিভ ফরমেশনটা বসাতে হবে, সে নট হোক, নেভার হোক, নো হোক, হোয়াট এভার। আর যদি ওই সেন্টেন্সের মধ্যে আমি অক্সিলারি এখানে যেমন হ্যাভ নট ইউ ডান ইট ইয়েট, এখানে হ্যাঁ। যেমন হ্যাভ এর পরে নটটা অ্যাব্রিভিয়েশন ফর্মে আছে বলে ইউর আগে বসেছে, কিন্তু যদি আমি হ্যাঁ। হ্যাভ এর পর যদি নটটা মেন ফর্মে বসাতে চাই তাহলে তো ওটা ইউ যেহেতু প্রোনাউন, তাহলে ওর পরে নিয়ে যেতে হবে আমাকে, তাহলে হ্যাভ ইউ নট এরকম লিখতে হবে। তো তখন কি এটাকে ইন্টারোনেগেটিভ বলা চলবে? এই বিষয়টা যদি একটু আমি কি বিষয়টা আপনার কাছে পরিষ্কার করতে পারছি কি? একদম একদম আপনি বিষয়টা পরিষ্কার করতে পারছেন। এখানে আমাকে যেটা বললেন আপনি হ্যাভ নট ইউ ডান ইট ইয়েট, যেটা আপনি বলছেন সেটাতে আপনি যদি ইন্টারোনেগেটিভে কিন্তু আপনি সেটাকে নিয়ে যেতে পারছেন না। তার কারণ আপনি কি সাবজেক্টটার পরে আমার যেটা অক্সিলিয়ারি রয়েছে সেটার পরে কিন্তু আমি নটটাকে বসাতে পারছি না। কিন্তু ইন্টারোনেগেটিভ যখন আমার বলছি তখন কিন্তু অক্সিলিয়ারির পরেই কিন্তু আমাকে নটটাকে পুট করতে হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমি বলছি তাহলে কি ইন্টারোনেগেটিভ ক্ষেত্রে শুধুমাত্র কি নেগেটিভের অ্যাব্রিভিয়েশন ফর্মেই তাহলে করা সম্ভব? না হলে আমি তো হ্যাভ এর পর নট দিয়ে ইউ তো লিখতে পারি না, হ্যাঁ অবশ্যই ইন্টারোগেটিভ লিখতে পারেন, গ্রামাটিক্যাল কোনো রং নেই সেখানে। যেমন আমি এখানে লিখেছি দেখুন, ডাজ হি নট ডু হিজ ওয়ার্ক ডেইলি, এটাও তো গ্রামাটিক্যালি একদম ঠিক। এখানে কিন্তু ম্যাডাম আপনি কি ডাজের পর নট হি এটা কি লেখাটা কারেক্ট হবে? না না একদমই নয়। আমি জাস্ট ওই জায়গাটা পয়েন্ট আউট করার চেষ্টা করছি ম্যাডাম, যে তার একদম মানে একদম আপনাকে অ্যাব্রিভিয়েশন ফর্মে নিয়ে এলে তবেই কিন্তু ওটাকে ইন্টারোগেটিভ মানে এটা করা যাচ্ছে, মানে আপনি যেমন ইন্টারোনেগেটিভটা আপনি করতে পারছেন। ক্লিয়ার। এবার কি ডাজ হি নট এটা যেমন করলেন তখন কিন্তু আপনার এই সংজ্ঞাটা মানে ডেফিনেশনটা এর সঙ্গে অ্যাডজাস্ট করবে না, অ্যাডজাস্ট করছে না তো, তাই জন্য তো আমি এটার উদাহরণটা আমার অন্য জায়গায় রয়েছে, এটার উদাহরণটা হ্যাঁ আমার তাই অন্য জায়গায় রয়েছে। এই বিষয়টা একটু পরিষ্কার জন্য মানে পরিষ্কার হওয়ার জন্য আপনাকে বললাম হ্যাঁ বিষয়টা। কোনো অসুবিধা নেই, আপনার কাছে পরিষ্কার তো ব্যাপারটা? একদম একদম। তাহলে ডাজ হি নট কে আমরা কিন্তু ক্লিয়ারলি এই অ্যাজ পার ডেফিনেশন ডাজ হি নট ডু হিজ হোমওয়ার্ক ডেইলি এটা কিন্তু ইন্টারোনেগেটিভ বলতে পারি না। নর্মালি না ইন্টারোগেটিভ বলতে পারি, বাট নেগেটিভ বলাটা চলে না। চলেন। এবং যখন আমি অ্যাব্রিভিয়েশন ফর্মে হ্যাভ নট বা এম আই নট মানে এরকম করে আনছি তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ নেগেটিভ মানে, এবং এটা অ্যাজ পার ডেফিনেশন এটা রান করছে মানে কন্টিনিউ করছে। করছে করছে কোনো অসুবিধা নেই। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আর কোনো ডাউট? ওকে ঠিক আছে, আমি ধরেই নিচ্ছি তাহলে আপনাদের আর কোনো ডাউট নেই। তো আজকে আমাদের ক্লাসটা আমরা এখানেই তাহলে শেষ করছি। পরবর্তী আমাদের যে ক্লাসগুলো হতে চলেছে সেগুলো আপনাদের ইন্টিমেট আপনাদের আগে থেকেই করে দেওয়া হবে। তো অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ ফর ইউর আপকামিং এক্সামিনেশনস। প্রত্যেকে প্রিপারেশনস এখন থেকেই শুরু করুন, কারণ হাতে আমাদের বিশেষ সময় নেই। কারণ যদি সেপ্টেম্বরেই যদি আমাদের পরীক্ষাটা হয় অ্যাজ পার দ্য লেটেস্ট নোটিফিকেশন, তাহলে কিন্তু আমাদের হাতে কিন্তু দেখতে গেলে মাত্র 1 মাস আর কয়েকটা দিন আমরা সময় পাচ্ছি। তো অল দ্য ভেরি বেস্ট, প্রত্যেকে প্রস্তুতি শুরু করে দিন। ভালো থাকবেন প্রত্যেকে। গুড নাইট এভরিওয়ান। থ্যাংক ইউ ম্যাডাম, গুড নাইট।